আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এতে শামিল হয়ে দেশ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় করা হয় দোয়া। আর এই মোনাজাত পরিচালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এতে দেশ বিদেশের প্রায় 40 লাখ মুসল্লি অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকেরা। রবের কাছে বান্দার ফরিয়াদ, দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা। লাখো মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখর তুরাগ তীর। চোখের জলে মুসল্লিরা তাদের মনের সব আকুতি জানিয়েছেন স্রষ্টার কাছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয় রোববার সকাল 9:11 চলে টানা 24 মিনিট। এবারের মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। ফজরের নামাজের আগেই মুসল্লিদের ভিড় ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে। যে যেখানে ছিলেন সেখান থেকেই দুহাত তোলেন আল্লাহর দরবারে। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, দেশপ্রেম জাগায় দেয়। আমরা এই দেশের মানুষ, এই দেশের শান্তি চাই, ভালো চাই, হানাহানি মারামারি কাটাকাটি চাই না। যারা আমরা আসছি এখানে আল্লাহ পাকের কাছে কিছু নিতেই আসছি, যে আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। দুনিয়া যেন আখিরাতে কল্যাণ হয়, এই কামনা আমরা করছি। সমস্ত মুসলিম উম্মার মাগফিরাত কামনা করছি। সব আমরা ভাই ভাই মুসলমান একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বো, একসাথে এক কাতারে দাঁড়িয়ে কাল কিয়ামতের দিনে জান্নাতে যাবো, এটাই আমাদের আশা। বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি, মাগফিরাত কামনায় দোয়া করেন দূর দূরান্ত থেকে আসা সব বয়সী মুসল্লিরা। পাপ করছি, পাপ মুক্তির জন্য মানুষজন সমাগম হয়েছে। আল্লাহ সাথে জামাত করা পারছি, মুনাত করা পারছি, এটাই কামনা। আল্লাহ তাআলার যে দিন আমাদেরকে দিয়েছেন, এই দিনটা আল্লাহর রাস্তায় যেই ভাবে মেহনত করা দরকার, এই জিনিসটি আমরা ইজতেমা এসে শিখলাম। আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে, গুনাহ খাতা আছে, আল্লাহ তুমি মাফ করো, এদের ওসিলায় মাফ করে দিও, এইটুকু আমি বলছি। প্রথম পর্ব সম্পন্ন হওয়ার পরদিন সোমবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির এবার মহল্লায় মহল্লায় ফেরার পালা। ইজতেমা ময়দান থেকে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে দিনের শিক্ষা নিয়েছেন, তা একটি বছর পথ চলার অনুপ্রেরণা যোগাবে বলে আশা মুসল্লিদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। আখেরি মোনাজাত শেষে ফেরার পথে এবারও সেই চিরচেনা ভোগান্তি। যানবাহন সংকটে অনেকে ফেরেন পায়ে হেঁটে, পিকআপ ভ্যানেও চাপেন কেউ কেউ। এছাড়া চাপ ছিল ট্রেনেও, বগিতে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়েই ছাদে চড়েন দূরের যাত্রী। এ সংকট কাটাতে আগামীতে স্পেশাল বাস সার্ভিস চেয়েছেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে টঙ্গীর তুরাগ তীর ছাড়াও আশপাশের এলাকায় মুসল্লিদের ঢল। মুসল্লিদের সুবিধায় ভোর থেকেই বন্ধ রাখা হয় টঙ্গী থেকে কামারপাড়া, গাজীপুর ভোগড়া বাইপাস ও আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাল সড়কের যান চলাচল। তাই আখেরি মোনাজাতের শেষে গন্তব্যে যেতেও হাঁটাই ছিল ভরসা। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, কোনো বাসে পাচ্ছি না, আর আসলেও একটা সিটও নাই ওইগুলোর মধ্যে। দীর্ঘক্ষণ ধরে দাঁড়ায় আছি, বাট এখানকার যে লোকাল ট্রান্সপোর্ট অনেকক্ষণ যাবতে আমরা পাচ্ছি না। দু একটি পিকআপ মোটরসাইকেল ছাড়া তেমন কোনো যানবাহন না মেলায় তুরাগ তীরে যাওয়ার মতোই ফেরার পথেও ছিল একই ভোগান্তি। এয়ারপোর্ট পর্যন্ত রিস্কা উঠছে, আইনার পরে এখানে পুলিশ থামাই দিছে আর যেতে দিবে না। এখন দেখি কিসে যাওয়া যায়। যদি আমাদের ব্যবস্থা করে দিত, গাড়ি ঘোড়ার সিস্টেম করে দিত, তাহলে অনেক ভালো হতো, কিন্তু আমরা গাড়ি ঘোড়া নাই, এই জন্য হেঁটে হেঁটে চলতেছি। অন্যদিকে লম্বা দূরত্বে ট্রেনকেই বেছে নেন মুসল্লিদের বড় অংশ। বগিতে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকেই ছাদে চড়েন। লোকজন অনেক বেশি, কিছু করার নাই ভাই, যেতেই হবে। কমলাপুর স্টেশন যাব, টিকিট নিছি 50 টাকা নেছে, কোনো গাড়ি যাব তো উঠেই পাইতেছি না। জীবন ঝুঁকি নিয়ে হলো যাইতে হবে, কি করব। এত সবের পরও মোনাজাতে সামিল হতে পেরে সবার চোখে মুখে ছিল সন্তুষ্টি। তবে আগামীতে এই দুর্ভোগ লাঘব করতে ঢাকার নানা প্রান্ত থেকে তুরাগ পর্যন্ত বাস সার্ভিস চালুর দাবি মুসল্লিদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী। টঙ্গীর স্টেশন রোডে আখেরি মোনাজাতের সময় ড্রোন ভূপাতিত হয়। এতে আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হন শতাধিক মুসল্লি। সকাল 9:30টার দিকে ফ্লাইওভারের পূর্ব পাশে টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আখেরি মোনাজাত চলাকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় হঠাৎ 3টি ড্রোন পড়ে গিয়ে বিকট শব্দ হয়। বোমা আতঙ্কে হুড়োহুড়িতে শতাধিক মুসল্লি আহত হন। তাদের 40 জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় ড্রোনটি ভূপাতিত হয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে টঙ্গী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই ড্রোনের যে দুর্ঘটনাটি ঘটেছে হুড়োহুড়ি করতে যে ড্রোনের শব্দে, সেই বিষয়টি নিয়ে একটু জানাবেন। কি তথ্য আছে আপনার কাছে আহতদের বিষয়ে, এবং তদন্ত হচ্ছে সে বিষয়েও জানাবেন। এবং ফিরতি যে যাত্রা পথে সেখানে আসলে বাস ট্রেনে কোনো ভোগান্তি হচ্ছে কিনা, এখন কোনো ঢল আছে কিনা যাত্রীদের? দেখুন, ড্রোনের যে দুর্ঘটনা সেটি আগে বলি। এখানে যখন আখেরি মোনাজাত হচ্ছিল তখন টঙ্গী কালীগঞ্জে আঞ্চলিক সড়কটি রয়েছে স্টেশন পাশেই, সেই এলাকাতে হঠাৎ একটি ড্রোন ভূপতিত হয় এবং তখন বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে মুসল্লিদের মধ্যে, যেহেতু বিকট শব্দ হয়েছিল। এবং সেই ছুটোছুটি করতে গিয়ে শতাধিক মুসল্লি এখানে আহত হন বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের মধ্যে 40 জনকে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এখানে যারা এসেছিলেন তাদের অনেকে শরীরে বিভিন্ন স্থান ছুলে গেছে, ছিঁড়ে গেছে বা আহত হয়েছেন, কিন্তু তাদের আহত খুব গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা বাসায় ফিরে গেছেন। এবং এখানে যিনি টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তিনি যেটি বলছেন যে তারা ধারণা করছেন যে ড্রোনটি ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছিল বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এটি ভূপতিত হয় এবং বিকট শব্দের পরেই কিন্তু মুসল্লিরা হুড়োহুড়ি করে এই দুর্ঘটনা হয় এবং আহতের যে ঘটনা সেটি ঘটে। এবং বিষয়টি আসলে তারা তদন্ত করে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থার লোকজনও এই বিষয়টি নিয়ে তৎপরতা চালাচ্ছেন। এবং আসলে এই ড্রোনটি কার, কিভাবে এটি কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি মালিকানাধীন কিনা, সেই বিষয়টি নিয়ে আসলে এখন তারা খোঁজখবর নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আর যেহেতু সকালে আখেরি মোনাজাত হয়েছে, আখেরি মোনাজাতে কিন্তু টঙ্গী এবং আশেপাশের এলাকার বিপুল সংখ্যক লোক সমাগম হয়ে, এবং আয়োজকরা যেটি বলছেন যে প্রায় 40 লাখেরও বেশি মুসল্লি এখানে আখেরি মোনাজাতে সামিল হয়েছেন। এবং তারা কিন্তু আল্লাহর দরবারে পরকালীন মুক্তি, ইহকালীন শান্তি কামনায় এখানে তারা দোয়ায় সামিল হন। এবং এই আখেরি মোনাজাতের পর আমরা যেটি দেখেছি যে প্রতি বছরের মতো মুসল্লিদের ঢল নেমেছিল সড়ক পথে এবং রেলপথে। তাদের যে ঢল সেটি কিন্তু আমরা দুপুর পর্যন্ত দেখেছি। দুপুর পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় ছিল, যেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ ছিল আখেরি মোনাজাত পর্যন্ত। এবং আখেরি মোনাজাতের পর মানুষের যারা মুসল্লিরা এসেছিলেন তাদের যাতায়াত অনেকটা স্বাভাবিক হওয়ার পর কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এবং সে কারণে যে ট্রেনগুলো ছিল টঙ্গী স্টেশন এলাকায়, সে ট্রেনে কিন্তু বাড়তি মুসল্লির চাপ আমরা দেখতে পেয়েছি। এখানে আপনাকে বলে রাখি, টঙ্গী স্টেশন এলাকায় রেল বিভাগ 14টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে এবং টঙ্গী ঢাকা 4টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা ছিল। এবং মুসল্লিরা যারা এসেছিলেন তারা কিন্তু এখানে সড়ক পথে গাড়ি না পেয়ে অনেকেই ট্রেনে যুগে বাড়ি ফেরার জন্য চেষ্টা করেন। ফলে এখানে যাত্রীদের একটি বাড়তি চাপ আমরা দেখতে পেয়েছি। এবং যাত্রীরা যেটি অভিযোগ করছেন যে এখানে ট্রেনের যে শিডিউল সেখানে কিছুটা বিলম্ব হচ্ছে এবং তারা ভিতরে জায়গা না পেয়ে অনেকেই ছাদে চড়ে তারা কিন্তু গন্তব্যে পাড়ি দিয়েছেন। এবং এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সড়ক পথ এবং রেলপথ উভয় স্থানে কিন্তু মুসল্লিদের অবস্থান অনেকটা ফাঁকা হয়ে গেছে। এবং যারা মুসল্লিরা এসেছিলেন, আপনি জানেন যে 41টি জেলার, তাদের অধিকাংশই কিন্তু বিভিন্ন উপায়ে তারা বাড়ি ফিরে গেছেন। এবং এখন টঙ্গী তুরাগতীর অনেকটাই ফাঁকা। এই ছিল ইজতেমা মাহমুদের সর্বশেষ পরিস্থিতির খবর। টঙ্গী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। উন্নত চিকিৎসা, দ্রুত পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে আবারও রাজধানীতে সড়ক অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা। দাবি মানা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে বেলা 11টা থেকে শ্যামলী সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে দুপাশের সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন মানুষ। জুলাই আগস্ট আন্দোলনে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে পথে নেমে এসেছিলেন ছাত্র জনতা। এবার আহত হয়ে সঠিক চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে আবারও নামলেন সড়কে। রোববার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। তাদের অভিযোগ, দেশের জন্য আন্দোলন করতে আহত হওয়ার পরও তাদের চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে না সরকার। সুচিকিৎসা দেওয়ার কথা ছিল, ওরা এটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল যে আমরা ডিসেম্বরের শেষ দিকে এটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল তাদের, তখন তারা দেয়নি।
এর আগেও সড়ক অবরোধ করেন আহতরা। সে সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল সুচিকিৎসার আশ্বাস, তবে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ আহতদের। বাবা মাকে এখন আমার এলাকায় প্রতিবেশীর কাছে শুনতে হয়েছে, আপনার ছেলে তো পঙ্গু, আপনার ছেলে আন্দোলনে কেন গেল। আমাদেরকে কয়েকবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এটা পূরণ করা হয় নাই, এই জন্য আমরা আবার নামছি। এদিকে অবরোধের কারণে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে শ্যামলী ও আশপাশের অনেক সড়ক। ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। গন্তব্যস্থানে আসার জন্য আমি খুবই কষ্ট করে আসছি, যেটা হচ্ছে মনে করেন 2 থেকে 3 কিলোমিটার হাঁটাই লাগছে। অপারেশনের ডেট আছে, সে সময় মতো আসতে পারতেছে না। আমি চোখের ডিপার্টমেন্টে গিয়েছিলাম, সেখানেও একই কথাবার্তা শুনলাম। মানুষ আসলে চরম একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছে। শ্যামলীর আশেপাশে অন্তত 10টি সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে। সড়ক অবরোধে সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়েন রোগীরাও। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, সে জায়গার সড়কের পরিস্থিতি এখন কি অবস্থা সেটি জানাবেন, আর আন্দোলনকারীরা একটা কর্মসূচি দিয়েছেন সচিবালয় ঘেরাও, এর বিষয়ে আসলে জানতে চাই। দেখুন, 4টার কথা বলা হয়েছিল, ইতিমধ্যে কিন্তু 4:20 বাজে এবং তারা এখনো এই জায়গায় অবস্থান করছেন। আমরা এখন পর্যন্ত যে তথ্যটি পেয়েছি, সচিবালয়ে একাধিক উপদেষ্টা সহ তারা কিন্তু একটি বৈঠক করছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও অধিদপ্তর সহ 4:30টায় একটা সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তো সেই সিদ্ধান্তটি পাওয়ার পরে তারা কি সিদ্ধান্ত দেয়, তারপরে তারা সচিবালয়ের দিকে যাবেন। এখন পর্যন্ত এটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আমি যদি সড়কের পরিস্থিতির কথা বলতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো সড়কটি কিন্তু বেলা 11:30টা থেকে বন্ধ করে রাখা হয়েছে এই 3 রাস্তার মোড়টিকে, যার ফলে গাবতলী থেকে নিউ মার্কেটগামী যে সকল যানবাহন রয়েছে তারা কিন্তু এখানে এসে আটকে পড়েছে। এবং একই দিক থেকে নিউ মার্কেট থেকে গাবতলীগামী যে যানবাহনটি রয়েছে সড়কটি, সেটিও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র যে সকল অ্যাম্বুলেন্স রয়েছে অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া সাধারণ পথচারী যারা আছে, পায়ে হেঁটে যারা যেতে চাচ্ছেন তাদেরকেও যেতে দেওয়া হচ্ছে, কিন্তু এছাড়া কোনো যানবাহনকে কিন্তু এখান দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। তারা যেটি দাবি করছেন, তারা যেটি অভিযোগ করছেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করা হলেও যারা এখানে আহত অবস্থায় রয়েছেন তাদেরকে সুচিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে না। প্রতিদিন যে টেস্টগুলো দেওয়া হচ্ছে, এছাড়াও যে সকল চিকিৎসা কাজে যে সকল ঔষধ থেকে শুরু করে যে সকল প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে দেওয়া হচ্ছে, সেইগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে যেটি বলছেন, আপনাদেরকে যে অনুদান দেওয়া হয়েছে অনুদানের টাকা দিয়ে এগুলো আপনাদেরকে কিনতে হবে, কিন্তু তারা যেটি বলছেন তারা সেই অনুদানটি পাননি। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনে এখন পর্যন্ত যারা রয়েছেন তাদেরকেও আসলে সেখান থেকে সরে গিয়ে বা নতুন দায়িত্ব আসলে সেনাবাহিনীকে দেওয়ার আহ্বানও কিন্তু এখান থেকে করা হচ্ছে। তারা যেটি বলছে এরই মধ্যে বিভিন্ন ক্যাটাগরাইজ করা হয়েছে, সেই ক্যাটাগরিগুলোকেও কিন্তু তারা আসলে মানতে চাইছে না। তারা যেটি বলছেন যারা মারা গেছেন এবং যারা আহত রয়েছেন তাদেরকে একটি বাস্তবসম্মত ক্যাটাগরির মধ্যে এনে তাদেরকে কিন্তু এই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। মূলত তাদের দাবি কিন্তু যদি বলতে, যদিও তারা 3 দফা বলছেন, কিন্তু সেই 3 দফা কিন্তু একটি জায়গায় সীমাবদ্ধ, সেটি হচ্ছে তারা উন্নত চিকিৎসা আর নিশ্চয়তা চান এবং একই সঙ্গে যারা এখানে আহত হয়ে বের হয়ে গেছেন তাদের পুনর্বাসন চান। একই সঙ্গে তারা যেটি বলছেন, তারা প্রথমে বলেছেন 4টার মধ্যে যদি কোনো রকমের নিশ্চয়তা তারা না পান, দাবি মেনে না হয়, তাহলে তারা সচিবালয়ে যাবেন। কিন্তু এখন প্রায় 4:30টা বাজতে ধরে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। সচিবালয়ে একটি বৈঠক হচ্ছে, 4:30টায় একটি সংবাদ সম্মেলনের কথা হয়েছে, সব মিলে তারা কিন্তু সেটার অপেক্ষা করছেন। তবে তারা যেটি বলছেন, তারা পুরোপুরি আশ্বস্ত না পেলে সরকারের পক্ষ থেকে তাহলে কিন্তু তারা এখান থেকে সরবেন না। যদিও এর আগেও আমরা দেখেছি একাধিকবার তারা রাস্তায় নেমেছেন, তখনও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু দিন শেষে তারা সেগুলো পাননি বলে কিন্তু অভিযোগ করছেন। জি, শ্যামলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুলের মৃত্যুর ঘটনায় ভুল তথ্য দিয়ে যারা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদেরও দ্রুত বিচার দাবি নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের। আর তদন্তে দ্রুত অগ্রগতি ও পরিবারের নিরাপত্তার বিষয়ে আশ্বাস সেনাবাহিনীর। যৌথ বাহিনীর অভিযানে আটকের পর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে যান জেলা যুবদলের নেতারা। ব্যক্তিগত দ্বন্দ্ব বা রাজনৈতিক অপশক্তির ইন্ধনের কারণ অনুসন্ধানের মাধ্যমে বিচার নিশ্চিতের তাগিদ তাদের। রাইসপে যেটা বললো, তবে 3 মাসের ভিতরে করে দিবে, এটা আশ্বস্ত করেছে আমাদের যুবদলকে। এই আশ্বস্ত আমরা নিরপেক্ষ যখন দেখব না তখনই আমরা পদক্ষেপ নেব। এই সেনাবাহিনীর প্রতি বিএনপি সবচেয়ে বেশি আস্থা,
এখানে হয়েছে সেনাবাহিনীর কাছে কেউ একজন ভুল তথ্য দিয়েছে। এই ভুল তথ্যের পিছনে আমরা ভালো করেই জানি এটার পিছনে অবশ্যই আওয়ামী কোনো অপশক্তি জড়িত আছে। এর আগে শনিবার রাতে তৌহিদুলের পরিবারের সাথে বৈঠক করেন সেনাবাহিনী। এ সময় মৃত্যুর ঘটনা গুরুত্বের সাথে তদন্তের পাশাপাশি পরিবারের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ওনার পরিবারের পক্ষ থেকে দাবি ছিল একদম স্পষ্ট যে সেনাবাহিনীর পাশে যারা সিভিল ড্রেস পরেছিল, এই সিভিল ড্রেস পরে যারা ছিল তারা কারা, তাদেরকে দ্রুতই আপনার খুঁজে বের করা এবং খুব ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া। এদিকে ভুল তথ্য দিয়ে যারা তৌহিদুলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। অন্যায়ভাবে যদি কাউকে মারে অবশ্যই তার বিচার হওয়াটা আল্লাহর পক্ষ থেকেও এটা হয়ে যায়, ফরজ হয়ে যায়। তো ওনারা বলতেছেন কয়েকদিন সময় দেন আমাদেরকে, আমরা যেটাই করি সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে আপনাদেরকে সঠিক বিচারটাই আমরা পাইয়ে দেব। বৃহস্পতিবার রাতে অস্ত্র উদ্ধারের অভিযানের সময় কুমিল্লার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বাড়ি থেকে নিয়ে যায় যৌথ বাহিনী। পরদিন গোমতী নদীর বেড়িবাঁধ এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দ্রুত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি করেন আইনজীবী নেতারা। বলেন, দেশে বিচার বহির্ভূত এমন হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, না হলে জুলাই বিপ্লবের শহীদ আহতদের রক্ত বৃথা যাবে। এখনো ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন প্রশাসনিক ভবনের দায়িত্বপ্রাপ্ত আছেন। দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এই ধরনের হত্যাকাণ্ড, এর সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে, আর যেন রাষ্ট্রে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে। কোনো যৌথ বাহিনীর মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মী যেন খুন না হন, সে বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা। বান্দরবানের লামা উপজেলা থেকে 7 শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসী দল, তবে অপহৃত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে উপজেলার লেবু পালং মৌজায় কমলা বোমুর খাল এলাকায় শ্রমিক শেডে অবস্থান করছিলেন গাছ কাটার 7 শ্রমিক। তাদের অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী সদস্যরা। এর আগে গত 14 জানুয়ারি সরই ইউনিয়নের বোমুর খাল এলাকায় 7 রাবার শ্রমিককে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসী। পরে যৌথ বাহিনী সদস্যরা অভিযান চালিয়ে একদিন পরই তাদের উদ্ধার করে। নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটাররা যাতে পছন্দমতো জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে তা নিশ্চিতে কাজ চলছে বলে জানান তিনি। বলেন, ইতোপূর্বে ভোটার তালিকার তথ্যে নানা সমালোচনা ছিল, এবার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়ার বিষয়, নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণার পর নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে থাকলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করছি যে আমাদের ভোটার তালিকাটা এবার ত্রুটিমুক্ত হবে এবং আমাদের সন্তুষ্টির পর্যায়ে পৌঁছাবে। এখান থেকেই শুরু, পরবর্তীতে আপনার সার্বিক প্রক্রিয়ায় যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজ জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেটা নিশ্চিত করা হবে। অতীতের মতো আর কখনো বাংলাদেশে পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়ার ধামারহাট কলেজ মাঠে উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, জনগণকে সাথে নিয়েই দেশ এগিয়ে নেবে বিএনপি। হুমাম কাদের চৌধুরী তার পিতা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রসঙ্গ টেনে বলেন, জনগণের সাথে ছিলেন বলেই তার পিতা এখনো জনগণের হৃদয়ে আছেন। আপনারা গত 16 বছরে অনেক পাতানো নির্বাচন দেখেছেন। ইনশাআল্লাহ এই 2025 থেকে শুরু, এখন আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ গণ অনশন কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান,
জুলাই আগস্টের আন্দোলন ছিল কোটা বিরোধী, যাতে অংশ নেয় মেধাবী শিক্ষার্থীরা। বৈষম্যহীন দেশ গড়তে জুলাই গণ অভ্যুত্থান হলেও এখনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছেন। ভর্তি পরীক্ষার থেকে অযৌক্তিক পোষ্য কোটা বাতিল করার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত জানায়নি। এখানে মূলত বসেছি পোষ্য কোটা বাতিলের দাবিতে, এবং আজকে আমরা শুধু অবস্থান কর্মসূচি না, বরং একটি আমৃত্যু অনশনের ডাক দিয়েছি। আমাদের 24-এ মেন দাবি ছিল যে কোটা না মেধা, আমরা সবাই বলছি মেধা মেধা। তো এখন কেন আবার কোটা থাকবে এবং এই কোটার জন্য কেন সাধারণ শিক্ষার্থীরা এই সিটগুলো থেকে বঞ্চিত হবে? জুলাই আগস্ট মাসে আমাদের দাবি আদায়ের সংগ্রামে রাস্তাতে নেমে এসেছিলেন, ঠিক সেভাবে আজকে আমাদের পোষ্য কোটা বাতিলের যে অনশন কর্মসূচি অংশগ্রহণ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি অতিরিক্ত সত্ত্বেও মেনে নেবেন। দিনাজপুরের খানসামা ও বিরলে 20 বছর ধরে ঘোরে না বাসের চাকা। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ বাস চলাচল। এতে করে দুই উপজেলার বাসিন্দাদের জেলা শহর সহ অন্যান্য উপজেলায় চলাচল করতে হয় বিভিন্ন ঝুঁকিপূর্ণ যানবাহনে। সময়ের অপচয় ও ভোগান্তির পাশাপাশি গুনতে হয় বাড়তি টাকা। মালিকদের অভিযোগ, একটি চক্রের কারণে কয়েকবার উদ্যোগ নিয়েও চলাচল করতে পারছে না যাত্রীবাহী বাস। দিনাজপুরের 13 উপজেলার মধ্যে 11 উপজেলায় বাস চলাচল করলেও খানসামা ও বিরলে ঘোরে না কোনো বাসের চাকা। দিনাজপুর শহর থেকে 42 কিলোমিটার দূরত্বের খানসামা আর 11 কিলোমিটার দূরত্বের বিরল। দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহন ও যাত্রী সেবায় ভোগান্তির পাশাপাশি সময় ও অর্থের অপচয়ের অভিযোগ স্থানীয়দের। বাসে গেলে 40 টাকা খরচে চলে যেতে পারতাম, হচ্ছে না এটা বাস না আসার কারণে। এই অটোতে চলাচল করার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে গেছে, মানুষের ঝুঁকির পরিমাণ বেড়ে গেছে। বাস থাকলে এই ঝুঁকিটা হয়তো কমবে। ব্যবসায়ীদের যাতায়াতের জন্য মালামাল আনার ক্ষেত্রে সমস্যা। বাস মালিকদের অভিযোগ, এই দুই রুটে ইজি বাইক, অটোরিকশা, সিএনজি সহ অবৈধ যানবাহনের অবাধ চলাচলের কারণে লোকসান গুনতে হতো। অবৈধ যানবাহন চলাচল বন্ধে কর্তৃপক্ষকে বারবার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলেও তা নেওয়া হয়নি। যদি আপনার রেজিস্ট্রেশনবিহীন যানবাহনগুলিকে যদি নিয়ন্ত্রণ করা যেত, পুরোপুরি বন্ধ না করলেও একটা সিস্টেমের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে যদি আনা যেত, তাহলেও কিন্তু আমরা এই গাড়িগুলি চালাতে পারতাম। দুই উপজেলায় অবৈধ যানবাহন চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। হাইওয়েতে কোনো অবৈধ যান, থ্রি হুইলার, নসিমন, পরিমন, ফটবডি এগুলো চলতে পারবে না, এবং সেই মিটিং রেজলিউশন কপি সমস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্কুলার দেওয়া হয়েছে। খানসামা ও বিরল থেকে প্রতিদিন জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় যাতায়াত করেন প্রায় 5 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কৃষকরা। দুপুর 12টার দিকে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি দেওয়া হয়। এ সময় কৃষকরা জানান, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো, সম্প্রতি তা বাড়িয়ে 8 টাকা করেছে কোল্ড স্টোরেজের মালিকরা। আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। প্রয়োজনে মহাসড়ক অবরোধের হুমকিও দেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে অন্তত 1000 কৃষক অংশ নেন। কৃষকের ঘরে জন্ম নিয়েছি আমরা, কৃষি ছাড়া অন্য কিছু করতে পারি না, তাই আমরা কৃষি চাষ করি। চাষ করার মানে এই না যে আমরা সবার কাছে জিম্মি হয়ে থাকবো। কোল্ড স্টোরের ভাড়া আপনার গেল বছরের চাইতে ডবলেরও বেশি করে দিয়েছে কোনো কারণ ছাড়াই। কোল্ড স্টোর কর্তৃপক্ষ আমাদের দাবির না মেনে নিলে আগামী 3 দিন পরে আমরা রাজপথে সারা দিনব্যাপী অবস্থান কর্মসূচি গ্রহণ করব। কক্সবাজারে বিলাসবহুল একটি হোটেল দখল করে রাখার অভিযোগ তুলেছেন ওয়াহিদুজ্জামান বাবু নামে এক ভুক্তভোগী ব্যবসায়ী। দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় হোটেল জামানসি হাইটসের স্বত্বাধিকারী ওয়াহিদুজ্জামান বাবু জানান, 2016 সালে হোটেলটি কিছুদিনের জন্য পরিচালনার জন্য শাহজাহান আনসারি নামে কক্সবাজারের স্থানীয় এক ব্যবসায়ীকে দেন। তবে ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ততার প্রমাণ মেলায় কয়েক মাসের মাথায় তাকে পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দিতে চান। পরে আদালতে ভুয়া চুক্তিপত্র দাখিল করে মামলা করেন আনসারি। তবে আদালতের রায়ের পরেও হোটেলটি বুঝে না পাওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি। গত আওয়ামী লীগ সরকারের আমলে শাহজাহান আনসারি জাল কাগজপত্র তৈরি করে আমার হোটেলটি দখলে নেওয়ার চেষ্টা করে।
হোটেলটি দখলে নেওয়ার চেষ্টা করলে আমি ওয়াহিদুজ্জামান বাবু আদালতের শরণাপন্ন হই। ভোলার মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে হাসান নামের এক জেলে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও 2 জেলে। রাতে সদর উপজেলার তুলাতুলি এলাকায় এই ঘটনা ঘটে। ট্রলারে থাকা জেলে সোহেল মাঝি জানান, বিকেল 6টায় জেলে মেঘনা নদীতে জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করছিলেন 6 জন জেলে। হঠাৎ জলদস্যুরা তাদের মাছ ধরার ট্রলারকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মারা যান হাসান মাঝি। গুলিবিদ্ধ হন আরও 2 জন। পরে হতাহতদের নিয়ে ট্রলারে থাকা অন্য জেলেরা ভোলার সদর হাসপাতালে নিয়ে আসেন। সিরাজগঞ্জের কামারখন্দে নদীতে নেমে নিখোঁজ আরও 2 স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3 জনে। সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী কৃষ্ণ নিয়োগী ও সার্জিল ইসলামের খোঁজে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বেলা 12টার দিকে উদ্ধার হয় মরদেহ 2টি। এর আগে শনিবার বিকেলে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ফুলজোর নদীতে গোসলে নামে 6 বন্ধু। এক পর্যায়ে 3 জন সাঁতরে পারে এলেও ডুবে যান 3 জন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাফি নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। লক্ষ্মীপুরে 3 দিনব্যাপী চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু হয়েছে। সকালে পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। প্রথম দিনে 5 শতাধিক অসহায় ও দুস্থ চোখের চিকিৎসা নিয়েছেন। এ সময় যাদের চোখে ছানি পড়েছে তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। এছাড়া রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পৌরসভার 15টি ওয়ার্ডের প্রায় 2000 মানুষ আগামী 2 দিন এই ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন। সমাজের অবহেলিত মানুষের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করুন, সবাইকে সুস্থ রাখুন, এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মৌসুমী ফল ও সবজি উৎপাদনে পরিমিত কীটনাশক ব্যবহারের পাশাপাশি কীটনাশক ব্যবহারের সাথে সাথে ফল সংগ্রহ না করে অন্তত 2 সপ্তাহ পর সংগ্রহের অনুরোধ জানান। এছাড়া শহরের 2 শতাধিক হোটেল রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন না করায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে খাদ্য পরিবেশনের আহ্বান জানান তারা। চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের 5 শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শামীম উদ্দিন খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দেশে বিদেশে সুখ্যাতি অর্জন করেছেন, ভূমিকা রাখছেন দেশ গঠনে। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ঠাকুরগাঁওয়ের 2 মেধাবী শিক্ষার্থী মাসুমা আক্তার হীরা ও শ্রাবণী রানীর ভর্তির দায়িত্ব নিলেন র্যাব অধিনায়ক উইং কমান্ডার MJM ইন্তেখাব চৌধুরী। পরিবারের সচ্ছলতা ফেরাতে তাদের দেয়া হয় আর্থিক সহায়তা। দুপুরে ওই 2 শিক্ষার্থীর বাড়িতে গিয়ে অধিনায়কের পক্ষ থেকে এসব উপহার তাদের হাতে তুলে দেন দিনাজপুর CPC 13 কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম। উপহার পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। মাসুমা আক্তার হীরা যশোর মেডিকেল আর শ্রাবণী রংপুর মেডিকেলে ভর্তির সুযোগ পান। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে অনুষ্ঠিত হয়েছে হাওর উৎসব। সকাল 10টা থেকে উজানধল গ্রামে দিনব্যাপী শুরু হয়েছে এই উৎসব। জলাভূমি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও হাওরের পরিবেশ জীবন জীবিকা রক্ষায় এই আয়োজন করা হয়। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে উৎসবের আয়োজন করে হাওর ও জলাভূমি অধিদপ্তর। এতে হাওর অধ্যুষিত 7 জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, অপরিকল্পিত উন্নয়নে হাওরের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়েছে। জীববৈচিত্র্য, জলজ প্রাণী ও বসতি রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের আহ্বান জানানো হয়। হাওরের উন্নয়নে সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। হাওর নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে হাওর এবং জলাভূমি অধিদপ্তর ও পানি সম্পদ মন্ত্রণালয়। আমাদের অফিসের নামটা আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশ, এইটা বোঝা যায় যে তাদের ইন্ডিয়া, নেপাল, চায়না থেকে যে
পাহাড়গুলো আছে বা পর্বতমালাগুলো আছে সেখান থেকে যে সেডিমেন্ট নেমে আসে সেইটার পরিমাণ হচ্ছে বছরে 1 বিলিয়ন টন। তো এটা আসলে হিউজ একটা অ্যামাউন্ট। এটা আমরা প্রতিহত তো করতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা আমরা ম্যানেজ করতে পারি। ব্যবস্থাপনা আগের থেকে অনেক কিন্তু ভালো হয়েছে এবং এটা এখানকার যে সমস্ত সাংবাদিক যে বিষয়গুলো আছে সমস্যা সেগুলো অনেকটা কিন্তু নিরসন হচ্ছে। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।